শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তাঁর বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19বিংশ শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করে 21 শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রেড হেডেড লিগ। গত বছর শার্লক হোমসের সঙ্গে দেখা করতে গেছিলাম শরৎকালে। লাল চুলো মোটাসোটা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল হোমস। শুধু লালই নয়, আগুনের মতো জলজলে চুলের বাহার দেখবার মতো। আমি পাশের ঘরে বসছি। না না ওয়াটসন, এসো। হঠাৎ ঢুকে পড়ার জন্য ক্ষমা চেয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, হোমস আমাকে টেনে নিয়ে গেল ভেতরে। না মিস্টার উইলসন, ডক্টর ওয়াটসন আমার সহযোগী, এঁকে দিয়ে আপনারও কাজ হবে। ভদ্রলোকের চর্বি ঘেরা কুতকুতে চোখে কৌতূহলের রোশনাই দেখা গেল। হোমস বসল, তারপর বলল, আমার কাজ কারবারে তোমার উৎসাহ কম নয়। আমাকে নিয়ে অনেক কাহিনীও তুমি লিখেছ, যদিও তা অতিরঞ্জন দুষ্ট। এর আগেও তোমাকে বলেছি, কল্পনা দিয়ে রাঙানো ঘটনা কখনোই বাস্তব ঘটনার মতো চাঞ্চল্যকর হতে পারে না ওয়াটসন। তাতে আমার সন্দেহ আছে। তাহলে আরও উদাহরণ হাজির করা যাক। মিস্টার জাবেজ উইলসন একটা অসাধারণ কেস এনেছেন আজ। তাই এর আগেও তোমাকে বলেছি, খুব অদ্ভুত আর অসাধারণ ঘটনার পেছনে বড় অপরাধ নাও থাকতে থাকে, কিন্তু এমন ব্যাপারের পেছনে যা চোখ এড়িয়ে যায় খুব সহজেই। এই যে কেসটা এখন শুনছি, এর মধ্যে অপরাধের ছায়াটুকুও দেখছি না। তা সত্ত্বেও বলবো, ইদানিংকালের মধ্যে এমন বিচিত্র মামলা আর হাতে আসেনি। মিস্টার উইলসন, আপনার আশ্চর্য কেসটা আর একবার গোড়া থেকে বলুন তো। ডক্টর ওয়াটসনের সেটা শোনা দরকার। হ্যাঁ মিস্টার উইলসন, বলুন। লম্বা কোটির পকেট থেকে নোংরা দলা পাকানো খবরের কাগজ বার করে বিজ্ঞাপনের স্তম্ভ দেখতে লাগলেন মিস্টার উইলসন। ভদ্রলোক একটা ঢিলি ঢালা টাইপের, পোশাক পরিচ্ছদ তাই, কারবারি ইংরেজের চেহারা যেরকম হয় আর কি। ওয়েস্ট কোটে ঝুলছে তামার অ্যালবার্ট চেন, তাতে লাগানো একটা চৌকোনা ধাতু। চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য তার আগুন রাঙা লাল চুল। ভাবভঙ্গি বেশ অশান্ত। দেখলাম আমার মতো শার্লক হোমসও বিশ্লেষণী দৃষ্টি বুলিয়ে নিচ্ছে ভদ্রলোকের সর্বাঙ্গে। চোখাচোখি হতেই হাসল, বলল, কিছুদিন ইনি মজুরের কাজ করেছেন, নস্যি নেওয়ার অভ্যেস আছে। রাজমিস্ত্রির কাজও করেছেন, চীন দেশে ছিলেন, এবং এখন খুব লেখালেখি নিয়ে আছেন। হ্যাঁ, লেখালেখি? দারুণ চমকে উঠলেন জাবেজ উইলসন। কাগজে তর্জনী রেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল হোমসের পানে। বললেন, আশ্চর্য, আপনি জানলেন কি করে? সত্যি তো মজুর হিসেবেই আমার কর্মজীবনের শুরু। জাহাজের ছুতোর মিস্ত্রি ছিলাম। আপনার হাত দেখে জানলাম, ডান হাতটা বাঁ হাতের চেয়ে বেশি মাংসল। কাজের হাত কিনা? কিন্তু কিন্তু নস্যিনী, এটা আপনি জানলেন কি করে? অথবা এই রাজমিস্ত্রি ছিলাম? আপনার ব্রেস্ট পিন দেখে জানলাম আপনি রাজমিস্ত্রি ছিলেন। আর নস্যির ব্যাপারটা বলে আপনার বুদ্ধিকে আমি খাটো করতে চাই না। কিন্তু লেখা নিয়ে আছি, এইটা আপনি বুঝলেন কিভাবে? আপনার ডান হাতের তলার 5 ইঞ্চি বেশ চকচক করছে, আর বাঁ হাতার কোনোইটা কালচে মেরে গেছে টেবিলে ভর দিয়ে থাকার দরুন। আর 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 মশাই, চীন দেশে থাকাটা? ডান কবজিতে একটা উল্কি আঁকিয়েছেন, মাছের টাট্টু, আঁশটা গোলাপি,
এ কাজ চীন দেশেই হয়। উল্কি নিয়ে আমি একটু কাজ করেছি বই কি, এমনকি প্রবন্ধও লিখেছি। তাছাড়া ঘড়ির চেনের ওই চীনে মুদ্রাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনি চীন ঘুরে এসেছেন। ও এই ব্যাপার, আমি ভাবলাম না জানি কি অসাধারণ ক্ষমতাই না দেখাচ্ছেন আপনি। অত খুলে না বললেই ভালো হতো দেখছি, সুনামটা রইল না। তা পেয়েছেন বিজ্ঞাপনটা? এই দেখুন এই দেখুন, এই যত গন্ডগোল এই বিজ্ঞাপন নিয়ে। ডক্টর ওয়াটসন, পড়ুন আপনি। আমি পড়লাম। আচ্ছা, এখানে লেখা আছে যুক্তরাষ্ট্রের স্বর্গত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী রেড হেডেড লিগে আর একটা সদস্য পদ শূন্য হয়েছে। সামান্য কাজের বিনিময়ে হপ্তায় 4 পাউন্ড মাইনে দেয়া হবে। বয়স যার 21-এর বেশি, চুলের রং যার লাল, তিনি আবেদনপত্র নিয়ে বেলা 11টায় ফ্লিট স্ট্রিটের 7 নম্বর পোপস কোর্টে সংঘ দপ্তরে ডানকান রসের সঙ্গে দেখা করুন। এ আবার কি বিজ্ঞাপন? তাহলেই দেখো ওয়াটসন, ব্যাপারটা মামুলি নয় মোটেই। মিস্টার উইলসন, এবার আপনার আর্থিক অবস্থাটা খুলে বলুন। ওয়াটসন, কাগজটার নাম তারিখ লিখে রাখো। লেখো মর্নিং ক্রনিকল। তারিখটা দেখছি 2 মাস আগেকার, 27শে এপ্রিল 1890। বলুন মিস্টার উইলসন। মিস্টার হোমস, আমার একটা বন্ধকি কারবার আছে, ছোট কারবার, কর্মচারী মাত্র 1 জন, তাও হাফ মাইনের। তা না হলে রাখতে পারতাম না। নাম? ভিনসেন্ট স্পল্ডিং। বয়স খুব কম নয়, তেমন ধরিবাজও নয়, নইলে এই মাইনেতে পড়ে থাকে। কিন্তু দোষের মধ্যে ওর একটাই, একটু ফটো তোলার বাই আছে। দিন রাত ক্যামেরা কাঁধে টোটো করছে আর ছবি তুলছে, নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করছে। এখনো কাজ করছে আপনার? হ্যাঁ, তা করছে। সেই সঙ্গে একটা মেয়েও আছে, বছর 14 বয়স, সংসারের কাজ করে। কারণ আমি বিপত্নিক। বেশ ছিলাম এই 3 জনে, কিন্তু মাস 2 আগে এই বিজ্ঞাপনটা এনে স্পল্ডিং বললে, আহারে, আমার যদি লাল চুল থাকতো। আমি অবাক হয়ে জানতে চাইলাম ব্যাপার কি। তখন ও বিজ্ঞাপনটা দেখালো, বললে লাল চুলো লোকের আকাল পড়েছে বলে নিশ্চয়ই বিজ্ঞাপন দিয়েছে অচিরা। চুলের রংটা পাল্টে নিতে পারলে সে নিজেই যেত। বছরে 200 পাউন্ড, এটা কি চারটিখানি কথা? অথচ আমার চুল টকটকে লাল হওয়া সত্ত্বেও ঘর থেকে নড়ছি না। কিছুদিন ধরে কারবার ভালো চলছিল না। লাল চুলের দৌলতে 200 পাউন্ড রোজগারের খবর শুনে তাই আমার লোভ হলো। আমি বললাম, ওহে ঝেড়ে কাশো, কি বলতে চাও বলো। ও তখন এই বিজ্ঞাপনটা দেখালো, বললে, তার চাইতে আপনি নিজেই পড়ে দেখুন না। একজন রেড হেডেড আমেরিকান কোটিপতি একটা সংঘ প্রতিষ্ঠা করেন, এখন সেই রেড হেডেড লিগ। ভদ্রলোকের নিজের মাথার চুল লাল ছিল বলে লন্ডনের সব লাল চুলোদের জন্য দরদ একেবারে উথলে উঠেছিল। সামান্য গতর খাটিয়ে যাতে তারা 2 পয়সা পকেটে পায় সেই ব্যবস্থাই করেছিলেন। টাকা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে, দরখাস্ত করলেই চাকরিটা পাওয়া যাবে। মশাই কি বলবো, শুনে তো আমার চক্ষু স্থির হয়ে গেল। আমি বললাম, সে কি লাখে লাখে লাল চুলো দরখাস্ত নিয়ে ছুটবে যে? মোটেই না। প্রথম কথা, বয়স কম হলে চলবে না। তারপর লন্ডনের বাসিন্দা হওয়া চাই, কেননা ব্যবসা করে টাকা কামিয়েছিলেন তিনি এখান থেকেই। তার চেয়েও বড় কথা হলো, চুলের রং লাল হলেই চলবে না, আগুন রঙা হওয়া চাই, বুঝলেন? আগুন রঙা, ঠিকই আপনার চুলের মতো। দরখাস্ত করলেই কিন্তু পেয়ে যাবেন কাজটা, মানে যদি দরকার মনে করেন আর কি। আমি দেখলাম অনেক খবরই রাখে স্পল্ডিং, কথাটাও মন্দ বলেনি। আমার চুলের রংখানা দেখেছেন, ঠিক যেন আগুন। কাজেই সেদিন দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। গিয়ে তো মুন্ডু ঘুরে গেল কাতারে কাতারে লাল চুলো মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে। তবে হ্যাঁ, আমার মতো আগুন রাঙা চুল কারোরই নেই। যেদিকে 2 চোখ যায় কেবল লাল মাথা।
এরই মধ্যে দিয়ে আশ্চর্য কৌশলে স্পল্ডিং আমাকে টেনে নিয়ে গেল সিঁড়ি বেয়ে অফিস ঘরের সামনে। সিঁড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে রইল লাল চুলোরা। কেউ কেউ মুখ কালো করে নেমে আসছে চাকরি না পাওয়ায়। অফিস ঘরে ঢুকে একজন লাল চুলোকে টেবিল চেয়ার নিয়ে বসে থাকতে দেখলাম। তার আবার আমার চাইতেও রাঙা চুল। প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করছে দেখে আমার মনটা দমে গেল। কিন্তু আমার পালা আসতে বুকটা নিচে উঠল আমার প্রতি তার পছন্দ ভরা চাহনি দেখে। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘাড় কাত করে বেশ করে দেখলেন আমাকে। দু চারটে কথা জিজ্ঞেস করার পর এসে দাঁড়ালেন আমার সামনে। তারপর আচমকা আমার চুল খামচে ধরে এমন হ্যাঁচকা টান মারলো যে চেঁচিয়ে মেচিয়ে চোখে জল এনে ফেললাম। ভদ্রলোক লজ্জিত হয়ে বললে, কিছু মনে করবেন না, এই নকল চুল কিনা একটু এই দেখে নিলাম আর কি। দুবার ঠকেছি কিনা, রং করা চুল নিয়েও এসেছে অনেকে, জানেন তো। এই বলে জানলার সামনে গিয়ে হেঁকে বললে, এই শোনো, এই লোক পাওয়া গেছে, চাকরি আর খালি নেই। হতাশ হয়ে সরে পড়ল লাল চুলোরা। ভদ্রলোক আমাকে বলল, আমি এখানকার ম্যানেজার, আমার নাম ডানকান রস। আপনি কি করেন? আমি সামান্য একটা ব্যবসা। আরে সে কাজ আমি আপনার হয়ে করে দিতে পারবো মিস্টার উইলসন। আচ্ছা, এখানকার কাজ কটায়? 10টা থেকে 2টো। আমি ভেবে দেখলাম বন্ধকি কারবার চলে সাধারণত সন্ধ্যের দিকে। সকালের দিকে আমার কোনো কাজই থাকে না। সেই ফাঁকে বাড়তি পয়সা স্বচ্ছন্দে রোজগার করতে পারবো, আর আমার ব্যবসাটা স্পল্ডিং দেখতে পারবে। আমি বললাম, আমি রাজি। কত মাইনে? দেখুন, সপ্তাহে 4 পাউন্ড দেব। কাজটা যদি বলেন। দেখুন, কাজটা খুবই সামান্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখে স্রেফ নকল করে যাওয়া। কালি কলম কাগজ আপনি নিয়ে আসবেন, কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না, কোনো অচিলাতেই নয়। অসুখ বিসুখ বা হঠাৎ কাজের চাপেও ডুব মারা চলবে না, তাহলেই জানবেন চাকরিটা যাবে। শর্তটা পরিষ্কারভাবে লেখা আছে উইলে। তাহলে বলুন, পারবেন কাল থেকে আসতে? হ্যাঁ, আমি পারবো। বিদায় জানিয়ে স্পল্ডিংকে নিয়ে আনন্দে প্রায় নাচতে নাচতে বাড়ি ফিরে এলাম আমি। বাড়ি ফিরে কিন্তু 7-5 ভাবতে গিয়ে মনটা আবার মুষড়ে পড়ল। চোরের পাল্লায় পড়লাম কি? সামান্য এই কাজের জন্য এত টাকা কেউ দেয়? স্পল্ডিং অবশ্য সমানে উৎসাহ জুগিয়ে চলল আমাকে। পরদিন কাগজ কলম কালি নিয়ে গেলাম সংঘের দপ্তরে। ডানকান রস হাজির ছিল। আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ কপি করতে বসিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাঝে মাঝে এসে দেখে গেল ঠিকঠাক কাজ করছে কিনা। ছুটি দিল ঠিক 2টোর সময়। শনিবারে পেলাম 4টে পাউন্ড। একদিনের জন্য কামাই না করে প্রতিদিন 10টা থেকে 2টো হাজিরা নিয়ে চললাম দপ্তরে। ডানকান রস ক্রমশ আশা কমিয়ে দিল। রোজ একবার আসাও শেষকালে বন্ধ হয়ে গেল। কিন্তু প্রতিদিন 10টা থেকে 2টো পর্যন্ত নকল নবিশি চালিয়ে গেলাম স্রেফ টাকার লোভে। কে জানি বাবা, একদিন না এলে যদি টাকাটা খোয়া যায়। এইভাবে গেল 8টা সপ্তাহ। প্রায় শেষ করে এনেছিলাম। এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ সকালে কাজে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া, আর এই পিচবোর্ডটা ঝুলছে পাল্লায়। চৌকানা একটা পিচবোর্ড এগিয়ে দিলেন জাবেজ উইলসন। আকারে নোট বইয়ের চাইতে বড় নয়, তাতে লেখা রেড হেডেড লিগ উঠে গেল, অক্টোবর 9, 1890। জাবেজ উইলসনের মুখের চেহারা দেখেই আমি আর হোমস কেউই হাসি সামলাতে পারলাম না। যাকে বলে অট্ট হাসি, তাই হেসে উঠলাম। একে তো ওই রকম লাল চুলো ভদ্রলোকের, তার উপর আমাদের ছাদ কাঁপানো অট্টহাসি শুনে যেন আরো লাল হয়ে গেল চুলের গোড়া পর্যন্ত। চেয়ার ছেড়ে উঠতে উঠতে রক্তিম মুখে বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। আমার দুর্দৈব দেখে এত মজা পাবেন আপনারা, এটা আমি বুঝিনি।
আরে আরে উইলসন, বসুন। হাত ধরে টেনে বসিয়ে দিল হোমস। বলল, আপনার কেস আমি নিলাম। দরজায় এই পিচবোর্ডটা দেখবার পর কি করলেন সেটা এবার বলুন। নিচের তলায় বাড়িওয়ালা থাকেন, তার কাছে গিয়ে রেড হেডেড লিগের নাম করতেই তিনি তো আকাশ থেকে পড়লেন। ডানকান রস, এই নামটাও নাকি জীবনে শোনেননি, কিন্তু লাল চুলো চেহারার বিবরণ দিতেই চিনলেন। বললেন, সলিসিটার ভদ্রলোকের কথা বলছেন তো? ওর নাম তো উইলিয়াম মরিস। নিচের অফিস গুছানো না হওয়া পর্যন্ত আমার অফিসেই ছিলেন, কালকেই চলে গেছেন। 17 নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটের অফিসে গেলেই আপনি দেখা পাবেন। আমি গেলাম সেখানে, গিয়ে আবার বোকা বনলাম। ঠিকানায় একটা কারখানা আছে, উইলিয়াম মরিস বা ডানকান রসের নামও কেউ শোনেনি। বাড়ি ফিরে স্পল্ডিংকে সবটা বললাম। ও বললে, আরে দেখাই যাক না, দুদিন সবুর করে, নিশ্চয়ই চিঠিতে খবর আসবে। কিন্তু তাতে আমার লাভ কি বলুন? চাকরিটা তো আর পাবো না। তাই ভাবলাম আপনার বুদ্ধি নিতে আসি। গরিব দুঃখীদের অনেক সাহায্য আপনি করেন, এটা তো আমি জানি। বলুন। হ্যাঁ, তা বেশ করেছেন। ব্যাপারটা কিন্তু যত সহজ ভাবছেন তত সহজ নয়, বেশ গুরুত্ব আছে। হ্যাঁ, তা তো আছেই। হপ্তায় 4 পাউন্ড কি 4টিখানি কথা? কিন্তু কথা হচ্ছে, আমার পেছনে 32টা পাউন্ড খরচ করে এই ঠাট্টাটা করার কি দরকার ছিল? আচ্ছা, স্পল্ডিং লোকটা আপনার কাছে কতদিন কাজ করছে? এই মাসখানেক। ওকে আপনি কাজে নিলেন কিভাবে? আমি বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকেই এসেছিল। ওর চাহিদা দেখলাম সবচেয়ে কম। সস্তায় কিস্তি মেরেছেন বলতে পারেন, তাই তো? আচ্ছা, চেহারা কিরকম স্পল্ডিং এর? মাথায় খাটো, গাঁটটা কোট্টা, তরবরে, পরিষ্কার গাল, বয়স বছর 30, কপালে একটা সাদা দাগ, অ্যাসিডে পুড়ে গিয়েছিল। সিধে হয়ে বসল হোমস। কণ্ঠস্বরে প্রকাশ পেল উত্তেজনা। ঠিক ঠিক ধরেছি। আচ্ছা, দোকানের লতিতে কি ফুটো আছে? হ্যাঁ, আছে আছে আছে। ছোটবেলায় নাকি একজন বেদে জোর করে কান বিড়িয়ে দিয়েছিল। গম্ভীর হয়ে গেল হোমস। এখন সে কোথায়? আমারই ডেরায়। আজ শনিবার, আশা করছি সোমবারের মধ্যেই কিছু একটা করতে পারবো। বিদেয় হলেন জাবেজ উইলসন। হোমস বলল, ওয়াটসন, কি বুঝছো বলো? কিছু না, দারুণ ধোঁয়াটে লাগলো আমার। যে মামলা বেশি ধোঁয়াটে মনে হয় তাতেই বরং ধোঁয়া কম থাকে হে, কিন্তু যা একেবারে সাদা সিধে রহস্য তাতেই বেশি। মতলব কি তোমার? আপাতত তামাক খাওয়া, পরপর 3 পাইপ তামাক না খাওয়া পর্যন্ত একদম কথা বলবো না। এই বলে চেয়ারের উপর পা তুলে পাইপ কামড়ে কুণ্ডুলি পাকিয়ে বসে রইল অনেকক্ষণ। ভাবলাম বুঝি ঘুমিয়ে পড়ল। ঢুলুনি আমারও এলো। তারপরে চমকে উঠলাম ওর লাফিয়ে ওঠায়। পাইপ নামিয়ে বললে, চলো। কোথায়? ঘন্টা কয়েক সেন্ট জেমস হলে বাজনা শুনে আসা যাক। সময় হবে? হ্যাঁ, হবে। তবে চলো, বেরিয়ে পড়া যাক। প্রোগ্রামে দেখছি অবশ্য জার্মান বাজনাই বেশি, ফরাসি বা ইটালিয়ান বাজনার চেয়ে ভালো। নিজেকে হারিয়ে ফেলা যায় এখন যা দরকার। হোমস কিন্তু বাজনার আসরে আগে গেল না। গেল স্যাক্স কোবার স্কোয়ারে। ভারী অপরিচ্ছন্ন অঞ্চল। কোণের বাড়িটায় বোর্ডে লেখা জাবেজ উইলসনের নাম। লাল চুলো মক্কেলের বন্ধকি দোকান নিশ্চয়ই। চোখ কুঁচকে চেয়ে রইল হোমস সেই দিকে। তারপর দুপাশের ইটের বাড়িগুলো দেখতে দেখতে এলো মোড় পর্যন্ত। ফের ফিরে এলো দোকানের সামনে। জোরে জোরে 2-3 বার লাঠি ঠুকলো দরজার কাছে। অমনি খুলে গেল দরজা। চৌখানে দাঁড়িয়ে বুদ্ধিদীপ্ত এক পুরুষ, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামালো। বললেন, আসুন। ধন্যবাদ। স্ট্র্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন? পথের হদিশ বলে দিয়ে দুম করে দরজাটা বন্ধ করে দিল লোকটা। হোমস বলল, দেখলে ওয়াটসন কিরকম চটপটে? এরকম স্মার্ট লোক লন্ডনে আছে আর 3 জন। বুকের পাটার দিক দিয়ে এ কিন্তু 3 নম্বর। বলো কি? রাস্তা জানতে চাইলে কেন? চেহারাটা দেখবার জন্য নিশ্চয়ই। আরে না না না। তবে
ট্রাউজার্সের হাঁটুটা দেখলাম। তাই নাকি? কি দেখলে হাঁটুতে? যা দেখবো বলে এসেছিলাম। মেঝেতে লাঠি ঠুকলে কেন সেটা তো বলো। এখন দেখবার সময় ওয়াটসন, কথা বলার সময় নয়। এদিকের রাস্তা দেখা হয়েছে, চলো এবার পেছনে যাই। পিছনের রাস্তা কিন্তু জমজমাট, পথচারী আর যানবাহনের ভিড়ে। স্যাক্স কোবার্গ স্কোয়ারের নির্জনতার ঠিক বিপরীত। দুপাশে সারি সারি ঝলমলে দোকান। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল হোমস, যেন আপন মনেই বলল, তামাকের দোকানের পরেই খবরের কাগজের দোকান, ব্যাংকের পরেই রেস্তোরাঁ, এবং তারপর বাড়ির কারখানা। চলো ওয়াটসন, এখানকার কাজ শেষ। এবার একটু চোখ বুজে তন্ময় হয়ে বাজনা শোনা যাবে। হোমস ভালো বেহালা বাজাতে পারে, ভালো বাজনা শুনতেও ভালোবাসে। নতুন নতুন সুর তুলতে তার উৎসাহের অন্ত নেই। বাজনার আসরে বসে সে যেন অন্য মানুষ হয়ে গেল। সত্যি নিজেকে হারিয়ে ফেলল গানের জগতে। তীক্ষ্ণ বুদ্ধি রহস্য সন্ধানী বলে তখন তাকে আর মনেই হলো না। এই সময়টাই কিন্তু শত্রু শিকারের পক্ষে মহেন্দ্রক্ষণ। অসাধারণ বিশ্লেষণী শক্তি খাপ খোলা বাঁকা তরবারির মতো রহস্যকে কচু কাটা করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এ হেন অলস মুহূর্তে। ওর চরিত্রের ওই দৈত্য রূপ আমি দেখেছি বলেই বুঝলাম শত্রুপক্ষের কপাল ফুরতে আর বেশি দেরি নেই। বাজনা শেষ হলো। রাস্তায় বেরিয়ে হোমস বলল, ডাক্তার, কেসটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বটা বেড়েছে আজকে শনিবার হওয়ায়। কেন? সাংঘাতিক চক্রান্ত চলছে এই কোবার্গ স্কোয়ারে। আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, কিন্তু আজ রাত্রে তোমার সাহায্যও দরকার। আমার? আসবে? কটায়? এই ধরো 10টায়। হ্যাঁ আসবো। বেকার স্ট্রিটে দেখা হবে তাহলে। হ্যাঁ, সঙ্গে তোমার মিলিটারি রিভলভারটা এনো, দরকার হতে পারে। বেশ। বলেই স্যাঁত করে মিলিয়ে গেল ভিড়ের মধ্যে। শার্লক হোমসের তুলনায় আমি যে কত নির্বোধ সে প্রমাণ বারে বারে পেয়েছি। রেড হেডেড লিগের বিচিত্র কাণ্ড কারখানার আমি যা জানি সেও তা জানে, আমি যা দেখেছি সেও তা দেখেছে। তা সত্ত্বেও হোমস জেনে ফেলেছে একটা ঘোর ষড়যন্ত্র চলছে এখানে, এবং এমনই বিপদের সম্ভাবনা আছে যে পিস্তল পর্যন্ত রাখতে হচ্ছে। অনেক ভেবেও কুল কিনারা করতে পারলাম না হেয়ালির। হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। যথাসময়ে গেলাম বেকার স্ট্রিটের বাড়িতে। দেখি ঘরে হাজির হয়েছেন একজন পুলিশ ইন্সপেক্টর আর একজন দামি পোশাক পরা বিষণ্ণ ভদ্রলোক। প্রথম জনকে আমি চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা, নাম পিটার জোন্স। আর দ্বিতীয় জন অপরিচিত। পরিচয় করিয়ে দিল হোমস। ভদ্রলোকের নাম মিস্টার মেরিওয়েদার। নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন। বেজার মুখে মিস্টার মেরিওয়েদার কিন্তু গজগজ করতে লাগলেন। দিয়ে যাচ্ছেন বটে, কিন্তু পণ্ডশ্রম হবে। 27 বছরে এই প্রথম শনিবারে তাস খেলাটা হলো না আমার। আরে তাসের চাইতেও বেশি বাজি জিতবেন আজ রাতে। 30,000 পাউন্ড, এটা কি কম হলো? আর মিস্টার জোন্স পাবেন একজনকে যাকে হন্যে হয়ে খুঁজছেন দীর্ঘদিন। সেটা আবার কি? তার নাম জন ক্লে। মানুষ খুন বলুন কি চুরিচামারি বলুন, ডাকাতি হোক কি জালিয়াতি হোক, সব বিদ্যেতেই সে তুখোর। বয়স কম, রাজবংশের ছেলে, উচ্চশিক্ষা পেয়েছে, কিন্তু নীচ পেশায় রপ্ত হয়েছে। আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেব আপনার। চলুন এবার বেরোনো যাক। এই বলে শিকারের চাবুক নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। পথে নেমে দুটো গাড়িতে উঠলাম 4 জনে। আমি আর হোমস রইলাম পেছনের গাড়িতে। বেশ কিছুক্ষণ মনের আনন্দে নানা রকম সুর ভেজে চলেছে গোয়েন্দা বন্ধু। তারপর বলল, এসে গেছি। ওয়াটসন শোনো, এই মেরিওয়েদার লোকটা একটা ব্যাংকের ডিরেক্টর। আজকের অভিযানে ওর থাকা দরকার ওর নিজের স্বার্থে। জোন্সকে সঙ্গে নিলাম ওর বুলডগের মতো জেদ আর সাহসের জন্য।
দিনের আলোয় ঝলমলে যে দোকান পশারির সামনে দিয়ে গিয়েছিলাম সেই রাস্তায় নামলাম গাড়ি থেকে। মিস্টার মেরিওয়েদার আমাদের একটা সরু গলির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা ছোট্ট দরজা খুলে ভেতরে ঢোকালেন। সেখান থেকে করিডোর পেরিয়ে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে মাটির তলায় নামালেন। লোহার দরজা পেরিয়ে কিছু দূর গিয়ে ঢুকলেন একটা পাতাল ঘরে। ঘর ভর্তি কেবল বড় বড় কাঠের বাক্স। আসবার পথে একটা লণ্ঠন জেলে এনেছিলেন মেরিওয়েদার। সেইটা মাথার উপর তুলে হোমস বলল, বিপদটা ওপর থেকে আসছে না। বিপদ ওপর থেকে আসছে না, আর নিচে থেকেও আসবে না। বলে ঠক ঠক করে মেঝেতে লাঠি ঠুকলেন মেরিওয়েদার। চমকে উঠলাম সঙ্গে সঙ্গে। আরে সর্বনাশ, এই মেঝেটা ফাঁপা মনে হচ্ছে না? আহ, ঘাটে এসে তড়ি ডুববে দেখছি আপনার জন্য। দয়া করে বাগড়া না দিয়ে বাক্সের উপর উঠে বসবেন। মিস্টার মেরিওয়েদারের মুখ লাল হয়ে গেল। গম্ভীর মুখে একটা কাঠের বাক্সে উঠে বসে রইলেন। হোমস তখন লণ্ঠন আর আতশ কাঁচ নিয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝের উপর। অনেকক্ষণ ধরে পাথরের জোর পরীক্ষা করে উঠে দাঁড়ালো হৃষ্টচিত্তে। বলল, হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। জাবেজ উইলসন ঘুমিয়ে কাদা না হওয়া পর্যন্ত ওরা কাজে নামবে না। ওয়াটসন, কোথায় দাঁড়িয়ে আছো বুঝেছ তো? কোথায়? ব্যাংকের ভল্ট এটা। কি বলো? মিস্টার মেরিওয়েদার এই ব্যাংকের সর্বময় কর্তা। লন্ডনের ডাক সাইটে ক্রিমিনালরা হঠাৎ এই ভল্ট নিয়ে কেন উঠে পড়ে লেগেছে সেটা উনি ভালো বলতে পারবেন। মিস্টার মেরিওয়েদার খাটু গলায় বললেন, সোনার জন্য। সোনা? হ্যাঁ, ফরাসি সোনা ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে এই ভল্টে রাখা হয়েছে আর্থিক অবস্থা ভালো করার জন্য। আনা হয়েছে মাসখানেক আগে, এখনো রয়ে গেছে এইসব বাক্সের মধ্যে। এই যে আমি যে বাক্সে বসে, এর মধ্যে শীষের পাত দিয়ে মুড়ে সোনা রাখা আছে। এত সোনা কোনো ব্যাংকে থাকে না, আর নেইও। ব্যাংকের আড়ালে লুকিয়ে থাকুন প্রত্যেকে, ওরা বেপরোয়া। আমাদেরও তৈরি থাকতে হবে সেইভাবেই। আপাতত আমি লণ্ঠন ঢাকা দেব, ঘর অন্ধকার করব, কিন্তু আলো ফেলবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়বেন আড়াল থেকে। ওয়াটসন, যদি দেখো গুলি চালাচ্ছে, নির্দ্বিধায় তুমিও গুলি চালাবে, কেমন? বেশ। রিভলভার বার করে কাঠের বাক্সের উপর রেখে আড়ালে বসে পড়লাম আমি। হোমস ঘর অন্ধকার করে দিল লণ্ঠন ঢাকা দিয়ে। সে কি অন্ধকার! পাতাল ঘর বলেই যেন আরো বেশি অন্ধকার। কোনো ভাষায় সে অন্ধকারের বর্ণনা করা যায় না। তেল পোড়া গন্ধটা নাকে ভেসে আসায় বুঝলাম বাতি এখনো জ্বলছে, সময় মতো আলো দেখা যাবে। ফিসফিস করে হোমস বলল, এদিকে তারা খেয়ে পালালে বেরোবার পথ কিন্তু একটাই, স্যাক্স কোবার্গের সেই বাড়ি। মিস্টার জোন্স, যা করতে বলেছি করেছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। একজন ইন্সপেক্টর, দুজন চৌকিদার নিয়ে পাহারা দিচ্ছে সেখানে। বাহ, চমৎকার। সব পথ বন্ধ। এবার শুধু প্রতীক্ষা। প্রতীক্ষা বলে প্রতীক্ষা? ওঁত পেতেছিলাম মাত্র 1.25 ঘন্টা, কিন্তু তখন মনে হয়েছিল যেন পুরো রাতটাই কাবার হয়ে গেল। ঘর নিস্তব্ধ, ফলে প্রত্যেকের বুকের খাঁচায় সচল হৃদযন্ত্রের আওয়াজ ঘরের মধ্যে যেন ধূপধাপ শব্দে শোনা যাচ্ছে। একে তো অন্ধকার, তার উপর উৎকণ্ঠা, স্নায়ুর অবস্থা চরমে পৌঁছেছে। হঠাৎ একটা রোশনাই দেখা গেল মেঝেতে। সামান্য একটা আলোর রেখা, অতি ক্ষীণ। পাথরের জোর ভেদ করে আলোক রশ্মি অন্ধকারের বুকে প্রকট হয়ে উঠল। এতটুকু শব্দ শোনা গেল না, কিন্তু হলদেটে আলোর পরিধি বেড়েই চলল। দেখা গেল একটা গর্ত। মেয়েলি হাতের মতো একটা সাদা হাত বেরিয়ে এলো সেই ফুটো দিয়ে। মিনিট খানেক বাদে হাতটা অদৃশ্য হলো পাতালে। তার কিছু পরেই সশব্দে উল্টে পড়ল একটা বড় সাইজের পাথর। চৌকোনা গর্ত দিয়ে ঠিকরে এলো লণ্ঠনের আলো। বাচ্চা ছেলের মুখের মতো একটা মুখ উঁকিয়ে দিল সেই গর্ত দিয়ে। এদিক ওদিক জুলজুল করে তাকিয়ে হাঁচড় পাঁচড় করে উঠে এলো মেঝেতে। টেনে তুলল আর একজন হালকা চেহারার পুরুষকে। এর চুল টকটকে লাল রঙের। বাতাসের মতো সুরে বলল সশক্ত ব্যক্তি,
বেল 4 থলি দাও আরচি। আরে আরে সর্বনাশ সর্বনাশ, পালাও পালাও আরচি, লাফিয়ে পড়ো গর্তে। কিন্তু পালানোর আর সময় কোথায়, বাঘের মতো লাফিয়ে গিয়ে তার জামার কলার খামচে ধরল শার্লক হোমস। রিভলভারের নল ঝলসে উঠতে সপাং শব্দে চাবুক আঁকড়াতে ঠিকরে গেল রিভলভার। পরপর আওয়াজ হলো। আর্চির জামা ছিঁড়ে যাওয়ায় জোন্সের হাত ফসকে গর্তে লাফিয়ে পড়েছে সে। শান্ত গম্ভীর কণ্ঠে হোমস বলল, জন ক্লে, তোমার খেল খতম হয়েছে, এবার ক্ষমা দাও। কিন্তু আমার দোস্তকে তো ধরতে পারেননি, তার জামার খানিকটা কাপড়ই কেবল পেয়েছেন। তার জন্য সুরঙ্গের ও মুখে দাঁড়িয়ে আছে 3 জন, কিছু ভেবো না। বাহ, চমৎকার নিখুঁত কাজ হয়েছে দেখছি। হ্যাঁ তা হয়েছে, তবে তোমারটাও কম নিখুঁত হয়নি। লাল চুলোর আইডিয়া সত্যি প্রশংসা করার মতোই। কি বন্ধুর জন্য মন কেমন করছে তো? শিগগিরই দেখা যাবে। এবার এসো দেখি বাছা, হাত কড়াটা লাগিয়ে দি। খবরদার, মনে রাখবেন আমার গায়ে রাজ রক্ত আছে, কিন্তু নোংরা হাতে ছোবেন না আমায়। ততক্ষণ কবজিতে লেগে গেছে হাত করা, তা সত্ত্বেও তর পানি কমল না জন ক্লের। বাজে কথা একদম বলবেন না, হুজুর বলে ডাকবেন বলে দিলাম। সব সময় দয়া করে কথা বলবেন। তাই ডাকবো, তাই ডাকবো হুজুর, তাই ডাকবো। এখন দয়া করে উঠে আসুন, থানায় যেতে হবে যে। বাহ, এই তো চাই। বাতাসে মাথা টুকে আমাদের সবাইকে অভিবাদন জানিয়ে জোন্সের পেছন পেছন বেরিয়ে গেল জন ক্লে। গদগদ কণ্ঠে মেরিওয়েদার বললেন, মিস্টার হোমস, আপনি যে কি উপকার করলেন আমাদের। ব্যাংক লুটের এরকম আশ্চর্য চেষ্টা আজ পর্যন্ত হয়নি। শুধু আপনার জন্যই বানচাল হয়ে গেল ওদের ষড়যন্ত্র। জন ক্লের সঙ্গে আমার বোঝাপড়া একটু বাকি ছিল, তাই তা চুকিয়ে নিলাম। এতে আমার কিছু খরচপত্র হয়েছে, ব্যাংক থেকে তা দিলে বাধিত হব। আমার সবচেয়ে বড় লাভ কিন্তু ওই রেড হেডেড লিগের এই অসাধারণ মামলার সুরাহা করা। পরের দিন সকালবেলা বেকার স্ট্রিটের ঘরে বসে মদ্যপান করতে করতে হেয়ালি ব্যাখ্যা করল শার্লক হোমস। বলল, রেড হেডেড লিগের বিচিত্র বিজ্ঞাপন ছাপিয়ে শব্দকোষ নকলের অছিলায় রোজ 4 ঘন্টা একটা ঘরে বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য, বুঝলে ওয়াটসন? নিজের বাড়ি থেকে মাথা মোটা বন্ধকি কারবারিকে সরিয়ে রাখা। ব্যাস, 4 পাউন্ডের লোভ বড় কম নয়। জাবেজ উইলসনের মাথার লাল চুল দেখে এই আইডিয়াটা মাথায় আসে শয়তানদের। দুজনে মিলে বেশ বড় করে রেড হেডেড লিগের নাম করে বেচারিকে সরিয়ে রাখলো বাড়ির বাইরে। কিন্তু কেন? এটা ভালো প্রশ্ন করেছো, কিন্তু কেন? আর্থিক অবস্থা তার ভালো নয়, কারবারও ছোট, কাজেই বাড়ির মধ্যে তেমন ধন দৌলত নেই। সমত্ব মেয়েও নেই যে প্রেম করার জন্যে বাড়ির মালিককে বাড়ি থেকে সরাতে হবে। তাহলে নিশ্চয়ই আসল কাণ্ডটা ঘটছে অন্য কোথাও, ষড়যন্ত্র চলছে এই বাড়িতেই। তারপর যখন শুনলাম মাটির তলার ঘরে ফটো ডেভেলপ করতে যায় কর্মচারী, তখনই রহস্য তিমিরে আমি আলো দেখতে পেলাম। চেহারার বর্ণনা শুনেই বুঝলাম লন্ডনের বড় অপরাধীদের মধ্যে সেও একজন। 2 মাস ধরে রোজ 4 ঘন্টার হিসেবে মাটির তলার ঘরে সে কি করছে? নিশ্চয়ই সুড়ঙ্গ খুঁড়ছে অন্য বাড়িতে যাওয়ার জন্য। অকুস্থলে পৌঁছে লাঠি ঠুকে দেখলাম সুড়ঙ্গটা বাড়ির সামনে না পেছনে। সামনে যে নয়, নীড়ের আওয়াজ শুনেই বুঝলাম। কর্মচারী বেরিয়ে আসতেই দেখলাম হাঁটুতে মাটি লেগে আছে কিনা। সত্যিই লেগে আছে। ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়লে প্যান্টের অবস্থা যা হয় আর কি, অবিকল তাই। আমরা কেউ কাউকে চাক্ষুষ দেখিনি বলেই এই ঝুঁকিটা আমি নিলাম। বাড়ির পেছনে গিয়ে দেখলাম রাস্তা পেরোলেই ব্যাংক। তখন আর কোনো সন্দেহই আমার রইল না। তোমাকে বাড়ি পাঠিয়ে সোজা গেলাম স্কটল্যান্ড ইয়ার্ড আর ব্যাংক ডিরেক্টরের কাছে। সবই তো বুঝলাম, কিন্তু এটা বলো, তুমি জানলে কি করে যে সেই দিন ওরা আসবে? আরে লিগ তুলে দেওয়ার নোটিশ দেখে, অর্থাৎ জাবেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার আর দরকার নেই,
সুড়ঙ্গ খোঁড়া হয়ে গেছে। এবার সোনা লুট করা দরকার, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। সেই দিক দিয়ে শনিবার প্রশস্ত সময়, কেননা পালাবার জন্য 2 দিন হাতে চমৎকার পাওয়া যাবে। এই ভেবেই শনিবারের ফাঁদটা পাতলাম। চমৎকার! এই যে দেখছি যুক্তির শিকল, ফাঁক নেই কোথাও। এসব মামলা হাতে নিলে একঘেয়েমি থেকে বাঁচা যায়, বুঝলে ওয়াটসন? এইটাই আমার বড় লাভ। আর সেই সঙ্গে মানুষ যাত্রারও কত মঙ্গল হলো বলতো। হ্যাঁ, তা হয়তো হলো, তবে মানুষের চেয়েও বড় হলো তার কীর্তি, যা থেকে যাবে, বুঝলে? গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় এবং প্রলয়।